দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন। এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অনেকদিন ধরেই চড়া দ্রব্যমূল্য, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকটে রিজার্ভ কমে যাওয়া সহ নানা চ্যালেঞ্জে দেশের অর্থনীতি, দেশের সাম্প্রতিক অচলাবস্থা ও এই চ্যালেঞ্জগুলোকে আরও উস্কে দিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বিশৃঙ্খলায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলেই আশঙ্কা ব্যবসায়িক অর্থনীতিবিদদের। আজ আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন তিনজন অতিথি। আছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির, আরও আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক সোরাব হাসান, আছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে। যেমনটি বলছিলাম, প্রথমেই মোহাম্মদ নাসির, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে ইন্টারনেট তো স্বাভাবিক হলো, আজ থেকে মোবাইল ডাটাও চালু হয়েছে, তো রপ্তানি বাণিজ্যের আসলে সর্বশেষ পরিস্থিতি কি, বা এই যে সাম্প্রতিক যে অচল অবস্থা, এর প্রভাব আসলে এই খাতে কতখানি পড়ছে বা পড়বে? ধন্যবাদ আপনাকে। এনটিভির দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমার সাথে দুইজন বিজ্ঞ আলোচক রয়েছেন। আপনার গত এক সপ্তাহে যে ক্ষতি হয়েছে অর্থনীতির, সেটা আপনার সংখ্যা দিয়ে আপনার হয়তো বিচার করা যাবে না, কিন্তু দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার বিশেষ করে আমরা যে ব্যবসাটা করি সেটা হলো আপনার সময়ের সাথে তাল মিলিয়ে সাপ্লাই চেইনটা ঠিক রেখে কিন্তু এই এক্সপোর্টটা করতে হয়। সেখানে একটা সপ্তাহ চলে যাওয়া মানে অনেক একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আপনার এই সময়ের মধ্যে যে শিপমেন্টগুলো ছিল সে শিপমেন্টগুলো হয় নাই। নতুন যে অর্ডার আসার কথা ছিল সেই অর্ডারটা আসে নাই। পোর্ট থেকে কাঁচামাল ফ্যাক্টরিতে আসে নাই। সব মিলিয়ে বর্তমানে যে অবস্থা সেটাকে আপনার পরিমাপ করে ক্ষতির পরিমাণ কত হবে সেটা বিশ্লেষণ করা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমি যেটা মনে করি, আমাদের এই চ্যালেঞ্জগুলো বিভিন্ন সময়ে একটা মানে প্রাকৃতিক দুর্যোগ আসে, অনেক সময় রানা প্লাজা আসে, অনেক সময় এই ধরনের আপনার কোটা সংস্কার দাবির কারণে আপনার পুরো অর্থনীতি হয়তো ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়গুলোকে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু এই পর্যন্ত আজকে বাংলাদেশের শিল্পটা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ ঠিকই আছে। এখন যে সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হয়েছে, ভাইয়াদের আস্থা ফিরে আনা। এখনও তারা মনে করতেছে আমি বাংলাদেশে অর্ডার যদি প্লেস করি সেটা নিরাপদ কিনা, সঠিক সময়ে শিপমেন্ট হবে কিনা, আবার কোনো রকমের সমস্যা সৃষ্টি হতে পারে, এ ধরনের আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। আমরা যতই বলতেছি বারবার এভরিথিং ইজ নাও নর্মাল, এখন আমাদের এখানে কোনো সমস্যা নাই, আমাদের প্রোডাকশনের কোনো সমস্যা নাই, আমরা শিপমেন্টের সমস্যা নেই, পোর্টের সমস্যা নেই, সব কিছু বোঝানোর চেষ্টা করতেছি। তারপরেও ওই যে আস্থাটা ফিরে আনাটা, সেটা আমাদের জন্য এখন এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে মানে অর্ডার ক্যান্সেলেশন হয়েছে কিনা? এই অর্ডার অবশ্যই ক্যান্সেলেশন হয়েছে, এটা দ্রুত আপনি হিসাবটা দেওয়া যাবে না, এখন তো নেগোসিয়েশন চলতেছে। আমরা তো ইন্টারনেট না থাকার কারণে আমরা তো বিচ্ছিন্ন ছিলাম প্রায় এক সপ্তাহ ধরে। এই সময়ের মধ্যে এখন নেগোসিয়েশন চলছে। অনেক ক্ষেত্রে তারা বলবে কিছু ডিসকাউন্ট দাও, অনেক ক্ষেত্রে বলবে হয়তো এই অর্ডারটা নেক্সট সিজনে নিয়ে যাব। আবার এমনও আছে কিছু বায়ার হয়তো এক্সটেনশন দিয়ে দিল, কোনো পেনাল্টি ছাড়া করে দিল, এরকমও হতে পারে। তো সব মিলিয়ে এখন সময় না এটা বলার যে ক্ষতির পরিমাণ কীরকম হয়েছে। মোট কথা যে ক্ষতিটা হয়েছে সেটা হলো বাংলাদেশের এবং বাংলাদেশের পোশাক শিল্পের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তৌফিকুল ইসলাম খান, একটু মানে রপ্তানি খাতের জন্য আসলে কি ঝুঁকি তৈরি করলো এই সাম্প্রতিক অচল অবস্থা? না, এটা তো ওনারা যেহেতু সরাসরি এটার সাথে যুক্ত, ওনারা ভালো বলতে পারবেন যে আসলে কি অবস্থা আছে। যেটা বললেন যে মানে এখন আমরা তো সংখ্যাতাত্ত্বিকভাবে এখনই দেখতে পাবো না, আমাদের জন্য হলো সরকারি তথ্যপত্র আসবে, তারপরে হয়তো এটার প্রভাব বলা যাবে। কিন্তু যেটুকু আমরা বুঝতে পারি সেটা হলো যে একটা ছিল হলো যে এই এক সপ্তাহের ভিতরেই অনেক গুলো চালান হয়তো যেত, কারণ বাংলাদেশে প্রতিদিনই এটা হচ্ছে, চালান যাচ্ছে, আমদানি আসছে এবং এটা কাজটা হয়। তো এক সপ্তাহ তো এটা পুরোপুরি প্রায় বন্ধ ছিল, কারণ এটা শুধুমাত্র কিন্তু এই কারফিউ চলেছে বা সেই ধরনের পরিস্থিতি আছে সেইটা না, কারখানা চলে নাই সেটা না, আপনার পোর্টও কিন্তু কাজ করে নাই। ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়া এটা তো এখন মানে ব্যবসা বাণিজ্যের জন্য বা মানুষের প্রাত্যহিক জীবনের জন্য বিদ্যুতের মতো একটা বিষয়। আপনি যদি ধরেন 7 দিন বিদ্যুৎ নাই, ওই ধরনের পরিস্থিতি কিন্তু, হ্যাঁ, এবং এইটার প্রভাব তো আমরা দেখেছি।
আর দ্বিতীয় যেটা আছে যে এটা একটু সিজন হিসেবে, এটা নাসির ভাই তো বলেন না, কিন্তু এটা সিজন হিসেবে পিক সিজন হয় আমাদের এখানে, কারণ আমরা তো মূলত পাশ্চাত্যের বাজার ভিত্তিকভাবে আমরা তৈরি করি। আমাদের এখানে ক্রিসমাসের সময়টায় যে পণ্যগুলো যায়, এইটা একটা পিক টাইম, এই সময় অর্ডারগুলো আসে। সেইটা বড় বিষয় তো কোনো প্রস্তুতি ছাড়া আপনি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট, এবং এটা তার কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। আপনি যোগাযোগে থাকলে মানুষ তখন বুঝতে পারে। তো এইটা অনেকের কাছে বিশ্বাসযোগ্যই না যে একটা দেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এটা পৃথিবীর খুব বেশি দেশে হয় না, এবং এটা নিজে নিজে বন্ধ করে দেওয়া হয়। এইটা এই ধরনের পরিস্থিতিও খুব একটা থাকে না আর কি। মানে একটা ধরেন ঝড় হয়েছে একটা নির্দিষ্ট এলাকায়, হয়তো সেখানে হয় নাই, তো আবার একদিন দুদিনের ভিতরে এটা ফেরত আসে, এটা আন্ডারস্ট্যান্ডেবল। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে উনি বলেছেন যে অর্ডার দেওয়াটা এটা থাকবে, বাট তৈরি পোশাক বা কারখানা ভিত্তিকভাবে আমরা যেটা ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট বলি, তার বাইরে তো একটা বড় জায়গা আছে আমাদের সেবা খাতের, এবং এটার পরিমাণ একেবারে কম না। তো সেইটা তো কমপ্লিটলি তারা বন্ধ ছিল, এবং এটা তো খুবই ক্লায়েন্ট নির্ভরভাবে হয়, ডেডলাইন নির্ভরভাবে হয়। তাদের তো কমপ্লিটলি ওই যে সময়টা কোনো যোগাযোগই ওনারা করতে পারেন নাই, কোনো ইন্টারনেট নাই। যে ইন্টারনেট মানে ব্যবস্থা চালু হওয়ার পরেও অনেকের খুবই স্লো ছিল, ঢাকার বাইরে অনেক জায়গায় পেতে আরও সময় লেগেছে। তো এবং এখনও যোগাযোগ ব্যবস্থার ভিতরে আপনি দেখবেন যে যদি মোবাইল ইন্টারনেট চালু থাকেন, ওখানে আবার হোয়াটসঅ্যাপের মতন একটা ধরেন খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, এখন এটা বন্ধ আছে। তো এইটা ঠিক এখনও আমি বলবো না যে স্বাভাবিক অবস্থার ভিতরে গেছে, কারণ এটা অনেকগুলো বিষয়ের ভিতর দিয়ে যায়। তো একটা প্রভাবটাকে, একটা তো হলো যে আপনি ইমিডিয়েট ইম্প্যাক্টগুলো আমরা আলোচনা করছি, উনি কিছুটা মধ্যমেয়াদের কথা বলেছেন, অনেকটা দীর্ঘমেয়াদের বিষয় থাকবে। আমি মনে করি না যে বাংলাদেশের যেই রপ্তানি বাজারের যেই আমি বলবো যে এত গভীরে আমাদের শিকড় আছে, এটা খুব চট করে আপনি তৈরি পোশাক খাতের জন্য এটাকে সরিয়ে নিতে পারবেন, আমি মনে করি না। তবে আমার যেটা চিন্তার ব্যাপার সেটা হলো যে যখন আপনার একটার পর একটা এই ধরনের বিষয় আসতে থাকে, তখন যারা আমাদের কাছ থেকে এটা কেনেন, বায়াররা, ওনারা একটা ধীরে চলনীতিতে কিন্তু আস্তে আস্তে আপনার এটা ভবিষ্যতেরটা ওনার ডাইভার্সিফাই করতে চাবেন ওনার রিস্ক কমানোর জন্য। এটা আপনি দেখেন, আপনি দেখতে পাবেন যে যুক্তরাষ্ট্রের সাথে যখন চীনের সম্পর্ক খারাপ হয়েছে, ইমিডিয়েটলি কি চীন থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা তো আমরা নিশ্চিতভাবে ট্রেন্ড দেখছি যে গত 10-15 বছরে বিশেষ করে আমরা দেখেছি যে চীনের বাজার থেকে আস্তে আস্তে ওনারা অর্ডারগুলোকে প্লেস করতেন, যেটার সুফল বাংলাদেশ পেয়েছে, ভিয়েতনাম পেয়েছে। তো সেই ধরনের পরিস্থিতি না হয়, মানে রেশটা কি মানে কারণ একদিন আমরা যেই পরিমাণ আসলে অর্ডার সাপ্লাই করতে পারি, ইমিডিয়েটলি কোনো একটা দেশ এটাকে পিক আপ করতে পারবে এইটা না পরিস্থিতি। সুতরাং আমি বলবো না যে ইমিডিয়েটলি আপনি আগামী 2 মাসের ভিতরে দেখবেন যে এক্সপোর্ট কমে যাবে, দীর্ঘমেয়াদে। কিন্তু আমার যে এক্সপোর্ট এক্সপ্যানশনের যে সম্ভাবনা, এইটা তো কমে যাবে, কারণ সামনের দিনে তো আরও চ্যালেঞ্জ আসছে। বিশেষত ইউরোপিয়ান বাজারে যে আমার তো শুল্কমুক্ত সুবিধা আমি এখন পাই, এইটা তো প্রায় 10-12% মতন একটা প্রাইস জাম্প করবে যারা বায়ার হবেন তাদের জন্য, কারণ তাদেরকে শুল্ক দিয়ে হয়তো যেতে হবে। এটাই এখন পর্যন্ত পরিস্থিতি। আমার তো স্বল্পোন্নত দেশ থেকে আমি বেরিয়ে আসলে এই সুবিধাটা তো পাবো না। তো ওই চ্যালেঞ্জগুলো আমার আছে, তার সাথে নতুন করে চ্যালেঞ্জ আছে, এবং সামনের দিনে একটা বড় বিষয় হলো যে এটার সাথে যুক্ত হবে হলো যে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আপনার একটা বড় জায়গা কিন্তু হলো যে আমার রপ্তানি বাজার শুধুমাত্র আমার দেশীয় উদ্যোক্তারাই অনেক বড় করতে পারবেন সামনের দিনে, তা কিন্তু না, এটার সাথে বিদেশি বিনিয়োগের দরকার আছে। এই প্রসঙ্গে আমরা পরে আরো বিস্তারিত আসবো। সোহরাব হাসান, মানে ঘুরে ফিরে ইন্টারনেট বন্ধের বিষয়টি আসছে না, প্রথমত যে ইন্টারনেট না, দেখুন আমাদের অর্থনীতির যে প্রধান চালিকা শক্তি, একটা হচ্ছে তৈরি পোশাক যে আমরা রপ্তানি করি, একটা হচ্ছে প্রবাসী আয় এবং কৃষি। তো কৃষির হয়তো ক্ষতিটা এই গত 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহে অতটা হয়নি, কিন্তু কৃষির আরেকটা ক্ষতি হয়ে গেল বন্যায়। মানে এর আগেই গত 1 মাসের মধ্যে কিন্তু সিলেট অঞ্চলে এবং উত্তর অঞ্চলে বন্যায় হয়েছে, সেটার একটা বড় ক্ষতি। তৈরি পোশাক শিল্পের কথা 2 বন্ধু বলেছেন। আর প্রবাসী আয়, আমরা দেখলাম যে ইন্টারনেট ইত্যাদি বন্ধ থাকার কারণে এ মাসের শুরুতে যে আয় ছিল, একদিনে যে আয়, গত 1 সপ্তাহে 7 দিনে সেই আয় এসেছে। তার মানে পার্থক্যটাও বোঝেন। এবং এটা যদি চলতে থাকে বা আরও কিছুদিন যে এর অভিঘাত চলতে থাকে, খুবই বিপজ্জনক।
আমরা কী করে এই যে ডলার সংকট মানে বৈদেশিক মুদ্রার তা পাওয়ার তো একটাই, প্রবাসী আয় এবং রপ্তানি, দুই ক্ষেত্রেই যদি এটি কমতে থাকে এবং কমার যথেষ্ট ক্ষেত্র তৈরি হয়েছে এবং কমবে, সেটা কীভাবে পূরণ করা? সরকারের কোনো পরিকল্পনা আছে? সরকারের কোনো ব্যবসায়ীদের সাথে বৈঠকে দেখলাম যে সবাই হাত তুলে সরকারকে সমর্থন জানিয়েছে, ভালো কথা, কিন্তু যে ক্ষতিটা হলো এবং তখনও ক্ষতিটা এত বিশাল হয়নি। প্রথম হচ্ছে সরকারের পরিকল্পনা, কিভাবে এটি উত্তরণের পরিকল্পনার নীতি পরিকল্পনা থাকা দরকার, এবং তারপর হচ্ছে এটা বাস্তবায়ন। আর আমাদের তো যে কোনো ক্ষেত্রেই সদিচ্ছার অভাব যেমন আছে, দক্ষতার অভাবটা আরও বেশি সব ক্ষেত্রে। আপনি সেটি পরিষেবা নেয়ার ক্ষেত্রে বলুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন, পরিবহনের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই। এখন পোর্ট বন্ধ রয়েছে, এটি কিন্তু নিকট অতীতে ঘটেনি, কারফিউ জারি করতে হয়েছে। আর যে বিষয়টি হচ্ছে, আমরা জাতীয় নির্বাচন বা বড় কোনো দুর্যোগ এর ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু যে বিষয়টি নিয়ে এই ঘটনাটা ঘটলো, এই বিপর্যয়টা ঘটলো, সেটা কোনো ওই অর্থে বিষয়ই ছিল না। একটা অরাজনৈতিক আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনটা হচ্ছে তারা কোটা সংস্কার চেয়েছিল, তারা যে সুবিধাটা পেয়েছিল হাইকোর্ট সেই সুবিধাটা বাতিল করায় তারা বিক্ষুব্ধ হয়েছে। সরকারে এমন একটা লোক থাকলেন না যে যারা এই শিক্ষার্থীদের বলবেন, শিক্ষামন্ত্রী ছিলেন, দলের বড় বড় নেতা ছিলেন, তারা শিক্ষার্থীদের সাথে এই আলোচনাটা করতে পারলেন না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। উত্তরণের উপায়ের কথা বলছিলেন আপনি, মানে সে ধরনের কি কোনো উত্তরণের উপায়টা তো পরে। প্রথমত হচ্ছে সরকারকে চিন্তা করতে হবে গভীরভাবে যে কেন ঘটনাটা ঘটল। সরকার যে বয়ান দিচ্ছে সরকারের নেতারা, সেটাই কি ঘটনা? তার সম্পৃক্ত থাকতে পারে বিরোধী রাজনৈতিক শক্তির দলের নেতাকর্মীদের, কিন্তু মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ, শিক্ষার্থীদের, সাধারণ মানুষের, সেটি কেন হলো? প্রথমত যদি সমস্যাটি বা সংকটটি যদি না ধরতে পারে, তার সমাধান কিন্তু আসবে না। প্রথমত হচ্ছে যে অর্থনীতির বাইরে রাজনৈতিক যে সমস্যাটি, সেটা কিন্তু সরকারকে আমলে নিতে হবে, সেটা বুঝতে হবে। কেবল রাজনৈতিক প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে আমার মনে হয় যে সংকটের সমাধান হবে, এটা রাজনৈতিক দিক থেকে। এবং সরকারি দলের নিজেদের বৈঠকে তো দেখা গেল যে নেতারা পরস্পরকে দোষারোপ করেছে। কিন্তু এটিও তো ঠিক না যে ধরেন আওয়ামী লীগের নেতাদের যে ভাষ্য যে তারা সবাই সক্রিয় হতো, সবাই রাস্তায় নামতো, তাহলে তো গৃহযুদ্ধ হয়ে যেত। মানে তাহলে এই যে 3 দিন বা 4 দিনের 4 দিনে সংঘাত সহিংসতা বন্ধ হয়েছে, এটা তো বন্ধ হতো না। মানে একটা স্বাধীন দেশে যে কোনো বিষয়ে সমস্যার সমাধান তো আলোচনা, সংলাপ, কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, প্রথমত সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্ট হচ্ছে তার উপযুক্ত জায়গা। আচ্ছা, পার্লামেন্টে প্রধান বিরোধী দল মানে রাজপথের বিরোধী দল নেই, কিন্তু পার্লামেন্ট বাইরেও তো আলোচনা হতে পারে। আচ্ছা, আলোচনা এখন যদি আপনি ধরেই নেই যে মানে, এবং সরকারি দলের নেতার কি বলছেন যে শিক্ষার্থীরা এই সহিংসতা করেনি, তাহলে কারা করেছে? তাহলে প্রথম হলো যে শিক্ষার্থীরা যদি না করে থাকে, এই যত গ্রেপ্তার করেছে তো অধিকাংশ শিক্ষার্থী, সেটা তো প্রশ্ন আসবে যে তারা করেনি, তাহলে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে? হতাহত হয়েছে শিক্ষার্থী বেশিরভাগ, এবং তার চেয়ে হলো পথচারী, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, সিএনজি চালক, এদের ধরে এখন এসে আদালতে নেওয়া হচ্ছে। এটি একটি কারণ। উত্তরণ হচ্ছে প্রথম ভাবতে হবে রাষ্ট্রের সঙ্গে জনগণের যে সম্পর্ক, যে বন্দোবস্ত, সেটা নতুন করে চিন্তা করতে হবে। বল প্রয়োগ করে মানে এটা অর্থনীতিও চালানো যাবে না, রাজনীতিও চালানো যাবে না, রাষ্ট্রও চালানো যাবে না। একটা কথা হচ্ছে যে যারা অন্যায় করেছে, যারা সন্ত্রাস করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
কেউ আপত্তি করবে না। কিন্তু সন্দেহবশত যদি সাধারণ মানুষ, নিরীহ মানুষ, নির্দোষ মানুষকে মানুষের বিরুদ্ধে যদি কী বলে আইনি ব্যবস্থা নেওয়া হয়, গ্রেপ্তার করা হয়, মামলা দেওয়া হয়। আপনি 17 বছরের একটি ছেলে, যেটি আজকে সব পত্রপত্রিকায় এসেছে এবং ভাইরালও হয়েছে, 17 বছরের একটি ছেলেকে রিমান্ডে নেওয়া হয়েছে, পরবর্তীকালে রিমান্ড বাতিল হয়েছে। মানে মানুষ কিন্তু দেখতে চাইবে এটা ন্যায় না অন্যায়। সেটি যেমন ধ্বংসযজ্ঞ তো আর কখনোই ন্যায় হতে পারে না। কে চালিয়েছে? তাহলে তথ্য প্রমাণের ভিত্তিতে হতে হবে। আমি মনে করি যে এটি সমস্যাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, মানুষ, স্থাপনা, রাষ্ট্র। কিন্তু সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। সমাধান কিন্তু বল প্রয়োগ দিয়ে হবে না, সমাধান কিন্তু জবরদস্তি দিয়ে হবে না। কেন এই যে শিক্ষার্থীরা কেন ক্ষুব্ধ হলো? শুধু কোটা ছিল না, তাদের বিরুদ্ধে আরও, এবং তাদের এর আগে ছিল কোটা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছিল 2018 সালে যখন আন্দোলন করেছিল। এবারে আন্দোলনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্যটা কিসের? তাদের বঞ্চনা, তাদের নিগ্রহ, তাদের কী বলে, তাদের প্রতি বৈষম্য, অন্যায় দীর্ঘদিনের, তার একটা পুঞ্জীভূত বহিঃপ্রকাশ ঘটেছে। সরকারকে বুঝতে হবে কেন সেটি ঘটল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সেখানে তো সবাই সমান। সে কেউ ছাত্রদল করতে পারে, কেউ ছাত্রলীগ করতে পারে, কেউ অন্য সংগঠন করতে পারে। সেখানে কারো তো কর্তৃত্ব করার বিষয় না, কারো খবরদারি করার বিষয় না, এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে যদি কোনো ছাত্র সংগঠনকে দেখা যায় যে তারাই সব নেতৃত্ব করছে, তারাই কর্তৃত্ব করছে, তাদের করুণায় অন্যদের ক্যাম্পাসে থাকতে হচ্ছে, তাহলে কিন্তু এই যে বিস্ফোরণ ঘটছে সেটাও কিন্তু অনেকটা কারণ। ভবিষ্যতে যাতে না ঘটে, মনে করি শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয় এখনও খোলা হয়নি, আশা করি যে শীঘ্রই খোলা হবে। জি, মোহাম্মদ নাসির, আপনি আস্থার কথা বলছিলেন আন্তর্জাতিক অঙ্গনের ক্রেতাদের, কিন্তু আমরা জানি যে আগামীকাল বায়ার্স ফোরামের সাথেও বিজিএমই এর একটা বৈঠক আছে দুপুরে। মানে এই ধরনের পরিস্থিতির আলোকে আসলে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন ক্রেতাদের? এটা তো স্বাভাবিক একটা চলমান প্রক্রিয়া। আপনার বায়ার্স ফোরাম, যারা বায়ারের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে, তাদেরকে টোটাল পরিস্থিতিটা ব্রিফ করা, বাংলাদেশের অবস্থান। এখন যে আমাদের সব কিছু সহজ হয়ে গেছে, বিভিন্ন পোর্ট বলেন, কাস্টমস বলেন, অন্যান্য যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, কোনো জায়গায় যে সমস্যা নাই, এবং নতুন অর্ডার যেগুলি আপনার বাংলাদেশে আসার জন্য পাইপলাইনে আছে, এই অর্ডারগুলি যেন আসে, এই বিষয়গুলো তাদেরকে ব্রিফ করার জন্যই আপনার কালকের মিটিংটা ডাকা হয়েছে। যেমন কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যত কূটনীতিক ছিল বাংলাদেশে, সবাইকে বিভিন্ন স্থাপনাগুলো যেখানে আক্রান্ত হয়েছে সেগুলি কিন্তু সব দেখানো হয়েছে। সৌরভের কথার পরিপ্রেক্ষিতে আমি একটু কথা যোগ করতে চাই। সেটা হচ্ছে আপনার কোটা আন্দোলনটা 2018 সালে হয়েছে। 2018 সালে হওয়ার পরে সরকার কিন্তু এটা সম্পূর্ণভাবে মেনে নিয়েছে এবং তার পরিবর্তিতে পরিপত্র জারি করেছিল যে কোনো কোটা থাকবে না। কিন্তু 2022 সালে এসে আবার সংক্ষুব্ধ কয়েকজন এটা একটা রিড করেছে। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের সমর্থন ছিল, সরকার কিন্তু ছাত্রদের পক্ষে ছিল, এরপরে জনগণ কিন্তু ছাত্রদের পক্ষে ছিল, যার কারণেই আপনার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছিল। ওই আপিলটা আপনার অগস্টের 7 তারিখ না কয় তারিখ মনে হয় তারা একটা টাইম ফিক্সড করেছিল, কিন্তু ছাত্ররা চাইছিল যে এটা যেন এগিয়ে নিয়ে আসে, এই ইয়েটা করা হয়, হিয়ারিংটা করা হয় অ্যাপিলেট ডিভিশনে। তখন এটা পরবর্তীতে এগিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু যেই বিষয়টা সৌরভ ভাই আলোকপাত করেছেন সেটা হলো ছাত্রদের মধ্যে কোন বৈষম্য। আপনার বিসিএসে কয়জন ছাত্র চান্স পায় বলেন তো? আপনার লক্ষ লক্ষ আপনার বিসিএসে পরীক্ষা দেয়, হাইয়েস্ট 2500 3000 স্টুডেন্ট বিসিএসে সরকারি চাকরি পায়। প্রতি বছর 22 লক্ষ ছাত্র লোক কর্মসংস্থানে প্রবেশ করে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাটা হলো ভেরি ইম্পর্টেন্ট। তারা যেন
শুধু সরকারি চাকরি করবে তাই না, ব্যাংক, বিমা, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে তারা যেন তাদের চাকরি পায়, তারা লেখাপড়া শেষ করে গ্র্যাজুয়েট হওয়ার পরে তারা যখন তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু সরকারের পক্ষ থেকে করতে হবে। যত বেশি চাকরির ব্যবস্থা করা যাবে, যত বেশি ইন্ডাস্ট্রি করবে, এই ছাত্রদের মধ্যে যে ক্ষোভটা আছে, এই ক্ষোভটা কিন্তু অনেকাংশেই কমে যাবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আমি স্কিল নিয়ে কাজ করি। স্কিলের বিষয়টা সরকার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছেন। আজকে দেখেন আমাদের যে ভাইয়েরা আপনার বিদেশে যায়, তাদের কোনো কিন্তু স্কিলের ট্রেনিং নেই, তাদের কোনো আপনার সার্টিফিকেশন নাই। এখন এই কাজটা করার জন্য এনএসডিএ করা হয়েছে, সেখান থেকে বিভিন্ন সেক্টরের আপনার ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করে দেওয়া হয়েছে। আমাদের যেই সব সেক্টরে বিদেশে যারা যাবে তাদেরকে যদি আপনার লেভেল 1 থেকে 6 পর্যন্ত সে যদি 3 মাসের 6 মাসের একটা কোর্স কমপ্লিট করে একটা লোক যদি একটা সার্টিফিকেট নিয়ে যদি যেতে পারে, তাহলে সে বর্তমানে যে বেতনটা পাচ্ছে তার চেয়ে অনেক বেশি বেতন সে পাবে। সে হয়তো ইন্ডিয়ান একটা লোকের চেয়ে ভালো এক্সপেরিয়েন্স, ভালো কাজ করছে, কিন্তু সে বেতনটা পাচ্ছে কম, কারণ তার সার্টিফিকেশন নাই। এই সার্টিফিকেশনটা নেওয়ার জন্য এনএসডি এখন যে কাজটা শুরু করেছে, হয়তো 2-4-5 বছর পরে এটার সুফল আমরা পাবো। আমার কথাটা হচ্ছে আমাদের যে ছাত্র ভাইয়েরা বা বোনেরা যারা আছে, যারা এখানে আন্দোলনে ছিল, তারা কিন্তু এই কর্মসংস্থানের জন্য তাদের একটা ক্ষোভ আছে মনের মধ্যে। এই জায়গাটায় আমি মনে করি সরকারকে খুব বেশি নজর দিতে হবে। আমাদের গ্র্যাজুয়েট যারা বের হচ্ছে, সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, আবার যারা টেকনিক্যালি সাউন্ড, ওরা কিন্তু তাড়াতাড়ি দ্রুত আপনার চাকরি পেয়ে যাচ্ছে। আমি আমাদের যে স্পেশালাইজ ইউনিভার্সিটিগুলি আছে, সেখান থেকে যারা বিশেষ করে পোশাক শিল্পের যারা কাজ শিখে, মার্চেন্ডাইজার বলেন, ফ্যাশন ডিজাইনার বলেন, আদার্স বিভিন্ন ডিপার্টমেন্টে যারা লেখাপড়া করে বের হয়, তারা কিন্তু নর্মাল সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত তাদের চেয়ে খুব দ্রুত কিন্তু তাদের চাকরিটা হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনার তারা শুধু চাকরি না, তারা কিন্তু উদ্যোক্তাও হচ্ছে। আমি দেখেছি বিজেপি ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির একটা কনভোকেশনে দেখেছি যে অনেকগুলো স্টুডেন্ট তারা বের হয়ে নিজেরা অনেকগুলো ফ্যাক্টরি স্থাপন করেছে। এক একজনের ফ্যাক্টরিতে 4-5 হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সেই জায়গাটায় সরকার অনেকগুলো ইকোনমিক জোন করেছে। এখন এই ইকোনমিক জোনগুলোকে যদি সচল করে সেখানে যদি বেশি বেশি কর্মসংস্থানের সৃষ্টি করা হয়, এখন যে ছাত্রদের মধ্যে যে কোপটা আছে চাকরির জন্য, সেই কোপটা কিন্তু অনেকাংশে কমে যাবে। জি, বুঝতে পেরেছি। তৌফিকুল ইসলাম খান, মানে দক্ষ জনশক্তি তৈরির পর্যাপ্ত উদ্যোগ আসলে দেখেন কিনা? যেমন নাসির ভাই বলছিলেন কিছু উদ্যোগের কথা, এবং মানে কর্মসংস্থানের ক্ষেত্রে আসলেই বৈষম্য বলি বা দক্ষ জনশক্তি আমরা তৈরি করতে পারছি কিনা? দেখেন, বাংলাদেশে এখন এটা ডিসপিউটেড নাম্বার যে কতজন আসেন, হয়তো 22 লক্ষ না, হয়তো আসেন হলো আমার হিসাবে হয়তো এক সময় দেখেছি আমরা বছরে 18 লক্ষের মতন, কখনো এটা 14 লক্ষের মতন আছে। তো বড় বিষয় হলো যে এইটার একটা বড় অংশই কিন্তু আপনার কর্মসংস্থান। আমরা যদি, আমি খুব সাম্প্রতিক তথ্য দিচ্ছি আপনাকে, বড় কর্মসংস্থানটা এখনও তৈরি হচ্ছিল কৃষিতে। আমার কোভিডের সময়ের পর থেকে আমার যেই কর্মসংস্থান তৈরি হয়েছে, অতিরিক্ত কর্মসংস্থান নেট, এইটা তৈরি হয়েছে কৃষিতে। এখন কৃষিতে আসলে এত কর্মসংস্থানের দরকার নাই, কিন্তু এটা তৈরি হয়েছে। আবার একই সাথে আমার এটাও আছে যে আমার প্রায় 40% যুবক যারা আছেন, নারী পুরুষ, তাদের প্রায় 40% কর্মেও নাই, শিক্ষাতেও নাই, কোনো ধরনের ট্রেনিংয়েও নাই। তো আমরা বলি নিট, NEET, তো তারা কোনোটাতে ভিতর নাই। সুতরাং তারা আসলে আমরা বলি যে ইকোনমিক্যালি অ্যাক্টিভ না, ওনারা দক্ষতাও নিচ্ছেন না কোনো, ওনারা কর্মসংস্থানের ভিতরেও আসছেন না। তো এটা তো বাস্তবতা। ফলে আপনার কর্মসংস্থানের ভিতরে আমি যদি স্বাভাবিকভাবে দেখেন, বেকারত্বের হার অনেক কম দেখাবে বাংলাদেশে, কিন্তু আসলে আমরা যেটা অর্থনীতির ভাষায় বলি যে এটা শোভন কাজ আছে কিনা, শোভন কাজ নিয়ে একটা কিন্তু সন্দেহ আছে। দ্বিতীয় যেটা আসলে কৃষির ভিতরে আপনি বলতে পারেন যে অনেক ধরনের তো কৃষি হচ্ছে, তো এখানে তো অনেক সম্ভাবনা, এখানে গেলে এটা খারাপ কেন? কিন্তু বাস্তবতা হলো এটা যে অধিকাংশই হলো ফ্যামিলি ওয়ার্কার, এদের একটা বড় অংশ আছে যারা আসলে কোনো সেই অর্থে আয় অতখানি বেশি না। এখন বাংলাদেশে বা আমাদের ইনফরমাল সেক্টরটা এরকম যে আপনি চাইলে 7 দিনে 1 ঘন্টা কাজ করতে পারেন, ওইটাই, তাহলে আপনি আর বেকার থাকবেন না পরিসংখ্যানের ভাষায়। কিন্তু আসলে তো কর্মসংস্থানের পরিস্থিতি সেটা না। দ্বিতীয়, আমি একটা ট্রেন্ড দেখি, এটা নাসির ভাই বলতে পারবেন, যে বাংলাদেশে
এই বিভিন্ন ইভেন ইন্ডাস্ট্রিতেও আপনি যদি দেখেন, এখন তো একটা প্রায় 40-45 বছরের একটা হিস্ট্রি আছে আমাদের গার্মেন্টস সেক্টরেও। এইখানেও কিন্তু নারী শ্রমিকের সংখ্যা আস্তে আস্তে কমছে, এবং এখানে আপনি খুব বেশি সংখ্যক শ্রমিক পাবেন না যাদের লম্বা সময়ের ক্যারিয়ার হয়। তো নারীরা আসেন খুবই কম বয়সে, তারপর একটা সময় চাকরি থেকে চলে যান, উনি আর এটার ভেতরে থাকেন না। সো ক্যারিয়ার দেওয়ার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এটা তো আপনি পাবেন না। এবং পৃথিবীর ইতিহাসে যদি লম্বা সময়ের ইতিহাস দেখেন, তাহলে অনেকেই আপনি দেখবেন যে যেমন ইউএসএতে যদি যান, কিছু স্টেট আছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল স্টেট বলি আমরা। তো ওইখানে যারা কাজকর্ম করেছেন ওইখানেই তারা বসতবাড়ি করে এটার মধ্যে থেকে গেছেন। আমাদের এখানে আপনি ইন্ডাস্ট্রিয়াল জোনে কাউকে দেখবেন যে একটা শ্রমিক ক্যারিয়ার করে ওইখানে একটা বাড়ি ঘর তৈরি করে থাকতে পারবে, এটা হয় না। তো ফলে ক্যারিয়ার তৈরি একটা বড় ইস্যু। একটা বড় বিষয় হয়েছে গত 10-15 বছরে, সেইটা হলো যে সরকারি চাকরি খুবই লোভনীয় হয়ে গেছে। এখন এইটার একটা বড় জায়গা আছে যে সরকারি চাকরিতে শুধুমাত্র মেধার ভিত্তিতে, এটার মধ্যে তো কোটা একটা আছে, তারপরে এটার অনেক অভিযোগ আছে যে এটার জন্য অনেক ঘুষ টুস দিতে হয়, তারপরে এটা হয়, এবং যারা আসেন তারাও বিভিন্ন ঘুষের ভিতরে থাকেন। তো এইটার একটা চাকরির নিশ্চয়তা যেমন আছে, এইটা আরেকটু আমি বড়ভাবে দেখি, সেটা হলো যে আমার সামাজিক যেই পাওয়ার স্ট্রাকচার আছে, হ্যাঁ, সেই পাওয়ার স্ট্রাকচারের একটা বড় পরিবর্তন এসছে 10-15 বছরে। তো এখন সরকারি কর্মকর্তারা অনেক বেশি প্রভাবশালী আমার সমাজের ভিতরে। এটা দর্শকরা যারা দেখছেন এটা বুঝবেন, শহর থেকে কেন্দ্র করে আমরা কেন্দ্রীয়ভাবে থেকে শুরু করে একেবারে যদি গ্রাম পর্যায়ে আপনি যান তাহলে, বা ছোট শহরে যান, এটা আপনি দেখতে পাবেন। তো এবং ওনারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়েছেন। ফলে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি এটা অনেকটা লটারির মতন বিষয়। হ্যাঁ, আমরা ইকোনমিক্সের তত্ত্বে বলি যে আপনি কখন ইন্স্যুরেন্স করেন, কখন লটারি করেন। হ্যাঁ, তো আপনার যখন প্রবাবিলিটি বেশি হবে যে আপনি অনেক বেশি রিটার্ন একটা জায়গা থেকে আসবে, তখন কিন্তু আপনি দেখবেন যে ওইটার যদি মানে সুযোগ কমও থাকে, লটারিতে যেটা প্রাইস তো কম থাকে, সেখানে কিন্তু আপনি ধরেন 50 লক্ষ টাকা পাওয়া যাবে, তো আপনি লাখ লাখ লোক কিনছে না, জানে একজনই পাবে 50 লাখ টাকা। কিন্তু যদি আপনার প্রাইসটা অনেক বেশি থাকে, তখনও আপনি দেখবেন যে ওইটার প্রতি আকৃষ্ট হওয়ার, আপনার যাওয়ার থাকবে। এবং এটা আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি, আমাকে ইনফর্মালি আমার আলোচনা হয় আমার বন্ধু বান্ধব শিক্ষকদের সাথে। ইউনিভার্সিটিতে একটা বড় অংশের ছাত্রছাত্রীরা এখন শুধুমাত্র বিসিএস এর জন্য পড়েন। ওনারা এখন আমাকে অনেক অভিযোগ করেছেন, হ্যাঁ, এবং আমাকে অভিযোগ করেছেন ক্লাসের পড়ায় মনোযোগ নাই, এটা বিসিএস এর একটা ভিন্ন ধরনের পড়াশোনা, এটার সাথে তার একাডেমিক পড়াশোনার কোনো সম্পর্ক নেই, এটা নাই। সো এই পাওয়ার স্ট্রাকচারের ভিতরে যে পরিবর্তন, এবং এইটার আমি বললাম যে 3 ধরনেরই আপনার এটার একটা লুক্রেটিভ প্রাইজ আছে। এটা অর্থনৈতিক প্রাইজও আছে, বেতন ভাতা বেড়েছে সেটা তো আছেই, সুযোগ সুবিধা বেড়েছে, লোনের সুবিধা বেড়েছে, সেগুলো তো আছেই। তার সাথে তো বিভিন্ন ধরনের আয়ের চিত্র এখন বের হয়ে আসছে বড় বড় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সেক্টরে। রাজনৈতিক ক্ষমতাও তারা এসছে, তাদের সামাজিক ক্ষমতাও এসছে। সুতরাং এই পাওয়ার স্ট্রাকচারটা অ্যাবনর্মাল। এই অ্যাবনর্মাল পাওয়ার স্ট্রাকচারকে যদি আপনি ঠিক না করেন, তাহলে এইটার যে একটা মোহ এবং এইটার যে একটা ইমব্যালেন্স আছে, সেইটা অনেক বড় আকারে থেকে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তৌফিকুল ইসলাম খান যেমনটি বলছেন, আসলে সরকারি চাকরির মানে একটা লোভনীয়, মানে আমরা এমন একটা সামাজিক বাস্তবতায় এখন আছি আর কি, মানে এই জায়গাটার আসলে কোনো সামাজিক ব্যাখ্যা আছে কিনা? না, তৌফিকুল যথার্থই বলেছেন যে আমাদের ক্ষমতা কাঠামো সেটা হচ্ছে মুষ্টিমেয় লোক, এবং যারা সরকারি রাষ্ট্রযন্ত্রের ভেতরে থাকবেন, রাষ্ট্রযন্ত্র পরিচালনার সঙ্গে যুক্ত, তারাই রাষ্ট্রের কী বলে বৈধ অবৈধ সুযোগ সুবিধা ভোগ করেন, কর্তৃত্ব করেন, নিয়ন্ত্রণ করেন। এমনি রাষ্ট্র ক্ষমতা কাঠামো তো একটা আইন অনুযায়ী হবে, আর সেখানে প্রথমত যে আমাদের রাষ্ট্রে বৃহত্তর অংশ হচ্ছে বঞ্চিত। সে চাকরি থেকে বঞ্চিত, সম্পদ থেকে বঞ্চিত, সে গৃহ থেকে বঞ্চিত, খাদ্য থেকে বঞ্চিত, সমস্ত মৌলিক যে অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত। এই রাষ্ট্র কখনোই যে সবাইকে নিয়ে এগিয়ে চলা এটা চিন্তা করেনি বা করছে না, বা মুখে হয়তো বলে, বক্তৃতা দেয়,
আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের শিক্ষার সঙ্গে কর্মের সম্পর্কটা আমরা নিবিড় করতে পারিনি। যে শিক্ষাটা কেন, বিশেষ করে এই যে বিশ্ববিদ্যালয়ে আপনার স্নাতকোত্তর মানে মানে উচ্চতর ডিগ্রি, তো উচ্চতর ডিগ্রি সবার জন্য প্রয়োজন বা তার কর্মজীবনের প্রয়োজন। আরেকটি ক্ষোভ হচ্ছে যে আমাদের এত বেশি প্রতি বছর স্নাতকোত্তর যে ছেলে মেয়ে বের হয়, তারা কাজ পায় না। এই যে বিক্ষোভের এটাও একটা কারণ যে হাজার হাজার ছেলে, লাখ লাখ ছেলে মেয়ে তারা বেরিয়ে আসছে, চাকরি পাচ্ছে না। কিন্তু কোটাকে তারা একটা, কিন্তু এটাকে বলা যায় যে একটা প্রতীক, যে কোটা দিয়ে তার বঞ্চনাটা বাড়িয়েছে। অনেকে আবার দেখলাম যে বেশ কোটা এবং মেধা এই বিতর্কে আছে, যে যারা কোটা বলা হচ্ছে তারা কোটা না, তারা মেধাবী। কিন্তু শেষ বিচারে তো 1 নম্বর হোক 10 নম্বর হোক, কম পেয়েও কেউ চাকরি পাচ্ছেন কোটার কারণে, আর কেউ মেধাবী হয়ে এই 10 নম্বর বেশি পেয়েও চাকরি পাচ্ছেন না। সুতরাং সে দেখছেন কি চাকরি পাওয়া না পাওয়া, সেখানে কোটা কত, এবং বিশ্ববিদ্যালয়ের এই যে পোষ্য কোটা আছে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই একই ব্যাপার, যে ন্যূনতম নম্বর না পেলে কেউ ভর্তি হতে পারেন না। কিন্তু একই যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারীদের পোষ্য, তিনি ওই ন্যূনতম নম্বর পেয়ে তিনি যদি 7 পেয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে, আরেকজন হয়তো 8 পেয়েও যোগ্যতা অর্জন করে না, যিনি পোষ্য নয়। এখানে কোটার ক্ষেত্রে 17 পেয়েও, এখানে কোটার ক্ষেত্রটা এ কারণে আসছে। সুতরাং আবার কোটার প্রয়োজন আছে। ভারতসহ পৃথিবীর অনেক রাষ্ট্রেই কোটা আছে। কোটা আছে অনগ্রসর শ্রেণীর জন্যে, নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্যে, যারা পিছিয়ে আছে সমাজে। নারী, এখনও তো আমরা যতই নারীর ক্ষমতায়ন বলি, তারা তো সব ক্ষেত্রে নেই। আরও একটি দেখেন বিস্ময়কর, যেটি তৌফিকে যদি গবেষণায় থাকে কিনা, আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখি ছেলে মেয়েদের প্রায় সমান সমান এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে। আর এইচএসসিতেও দেখি যে মেয়েরা এগিয়ে আছে। কর্মক্ষেত্রে কিন্তু তাদের অবস্থান অনেক কম। এখনও পুরো কত এই আপনি অফিস আদালত, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা শিল্প কারখানা 15-20 খুব বেশি হলে তৈরি পোশাক ছাড়া, কারণ সেখানে মানে কম মজুরি দিয়ে বেশি শ্রম আদায় করা যায় মেয়েদের কাছ থেকে। এবং তাও তো এক হচ্ছে যে তবু একটা ভালো বলছে, তারা কত বছর চাকরি করতে পারে। একজন অন্য যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করা বা সরকারি বেসরকারি 35 বছর চাকরি করে, 40 বছরও চাকরি করে। কিন্তু এই তৈরি পোশাক শিল্পে কিন্তু 12, 13, 14, 15 বা 20 বছরের পড়ার তার কর্মক্ষমতাই থাকে না। আবার ওইরকম আমাদের পরিবেশটাও নেই। জানি না নাসির ভাই বলতে পারবেন যে আমরা পরিবেশটা তৈরি করতে পারি কি না, তাদেরকে মানে কম জনশক্তি দিয়ে বেশি অর্জন, বেশি উৎপাদন, বেশি সৃজনশীলতা, সেটা যেমন প্রয়োজন, আবার তাদেরকে প্রয়োজনীয় মজুরিটাও দেওয়া, মানে যথাযোগ্য মজুরিটা দেওয়া। এখন রাষ্ট্রের নীতি পরিকল্পনায় মানুষ কতটা আছে, সাধারণ মানুষ, বৃহত্তর জনগোষ্ঠী, এটার উপর নির্ভর করে কিন্তু এই যে শিক্ষার্থীদের সেক্ষেত্রে ক্ষুব্ধ হবে না সন্তুষ্ট হবে। আর বিসিএসের পিছনে কেন ঘুরবে, মানে তার বিসিএসের বাইরে কাজ নেই। বা এই যে আপনি দেখছেন তো বিসিএসে যে নন ক্যাডার চাকরিতে কি জানে এই যে সাহেবার কি এই যে বিসিএসে যে ধরা পড়লো প্রশ্নপত্র আবেদ আলী, তাহলে আবেদ আলী যে তৈরি হয়, তাহলে মানুষ কোথায় যাবে? মানে কোথাও তো একটা প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠানের উপর মানুষ ভরসা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় তো ভর্তির প্রশ্নপত্র ফাঁস হতো, তারা তো এমন একটা ব্যবস্থা করেছে যে ফাঁস হচ্ছে না। মেডিকেলেও কিন্তু সেটি উত্তরণ ঘটাতে পারছে। কিন্তু কেন সরকারি প্রতিষ্ঠান পারবে না? কেন পিএসসিটি পারবে না? এখন পিএসসির এবং যে কোনো অন্যায়ের ক্ষেত্রে দেখবেন যে তুলনা যে বিএনপি আমলে হয়েছে। আচ্ছা, বিএনপি আমলে হলে আওয়ামী লীগ আমলে হওয়া কি ন্যায্যতা দাবি করে? ন্যায্য হয়ে যায়, ন্যায্যতা পায়। তো সব আমার মনে হয় যে নতুন করে ভাবা উচিত। এবং এই বড় বিপর্যয়ের পর শুধু শিক্ষার্থীরা তো দেখলাম যে সমন্বয়ক ঘোষণা দিয়েছে কর্মসূচি থেকে প্রত্যাহার, মানে বাধ্য হোক বা যে কোনো কারণে। কিন্তু পরবর্তীকালে
মানে এর নতুন নতুন করে ব্যবস্থাটা তৈরি করতে হবে। যেভাবে চলছিল সেভাবে হবে না। অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে কাঠামোগত যে সম্পর্ক। আর তবে যেটা বললেন যে বিশেষ করে ইসের সময় মানে ক্ষমতা কাঠামো, যদি মানুষ ভাবে যে ক্ষমতা হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে কেন একটা ছাত্র সংগঠন কর্তৃত্ব করবে, মানে একই তো, একই মেধা একই পরীক্ষা দিয়ে যে সরকারি ছাত্র সংগঠন করে তিনিও যেমন পরীক্ষা দিয়ে এসেছেন, যিনি করেন না তিনিও এসেছেন, কিন্তু সেখানে এই বিভাজনটা হবে কেন যে একজন একজনের উপর কর্তৃত্ব করবে? আমি মনে করি বুঝতে পেরেছি যে বৈষম্য যে আমাদের সমাজে রাষ্ট্রে পদে পদে, সেটা বোধহয় একটু বৈষম্য একেবারে বিলোপ হবে না, কিন্তু বোধহয় কমিয়ে আনা প্রয়োজন। জি মোহাম্মদ নাসির, মানে শ্রমিকদের প্রোডাক্টিভিটি নিয়ে সৌরভ হোসেন একটু বলছিলেন যে এটা। হ্যাঁ, উনি যেটা বলছেন এখন আর ওই সস্তা ওই বাংলাদেশে নাই। এখন মিনিমাম যে 12,500 টাকা আপনার যে কিছুই জানে না সেই এন্ট্রি লেভেলে তাকে এটা পেমেন্ট করতে হচ্ছে। তারপরেও আমি বলবো যে শ্রমিকরাই আমাদের এই শিল্পের প্রাণ। সরকারের পলিসি সাপোর্ট এবং এই শ্রমিক এবং আমাদের উদ্যোক্তাদের এই যে ঐক্যবদ্ধ প্রয়াসের কারণেই আমরা কটন প্রডিউসিং কান্ট্রি না হয়েও কিন্তু আজকে 2 নম্বর পজিশনে বাংলাদেশ আছে। আমি যেটা বলতে চাই, যেটা সৌরভ ভাই সাথে একটু কথা বলতে চাই, সেটা হলো আপনার নীতি নৈতিকতা এই সামাজিক অবক্ষয় হয়ে গেছে। এখন সবচেয়ে বড় যে জিনিসটা টাকা আছে কিনা, সে টাকা কোত্থেকে আনলো, কিভাবে আনলো, তার বেতন কত পায়, এগুলি কেউ দেখে না। এখন দেখতেছে যে তার কাছে কত টাকা আছে। একটা সময় শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক ঐতিহ্য এবং চরিত্রগত অনেক বৈশিষ্ট্য মানুষ কিন্তু বিবেচনা করত। এখন কিন্তু সেই জিনিসটার অবক্ষয় হয়ে গেছে। সেইখানেই সবাই কিন্তু টাকার পিছনে ছুটার চেষ্টা করতেছে। সোনার হরিণ বিসিএস আপনার ওখানে টিকতেই হবে যে কোনোভাবে। এটা প্রশ্ন কিনে হোক, মেধায় হোক, পরীক্ষা দিয়ে হোক, যেভাবে হোক এখানে টিকতে হবে। কিন্তু এখানের চেয়েও ভালো আর্ন করার, ভালো নিজেকে প্রতিষ্ঠিত করার আরও অনেক জায়গা রয়েছে। নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। অসাধারণভাবে আমি মনে করি গত 15-16 বৎসরে নারীদের ক্ষমতায়ন অনেক বেশি বেড়েছে, যেটা ছিল না, কল্পনাও করা যেত না। এবং নারীদেরকে ক্ষমতায়ন করার পিছনে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট অবদান রয়েছে। উনি প্রতিটা পদে পদে এই কাজগুলি করে দেখিয়েছেন। আপনার পিতার নাম ছিল একটা সন্তানের, ওখানে মার নাম যুক্ত করা হয়েছে, তাকে ওখানে কিন্তু ক্ষমতাশালী করা হয়েছে, নারীর ক্ষমতায়ন, এবং প্রত্যেকটা জায়গায় নারীকে ওভাবে এগিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের কোটা ছিল কত? 30%। অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হয়েছে কত? 8%। বাকিগুলো কিন্তু ওই রকম তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি তখন যদি থেকে থাকে ওইভাবে যায় না। এই বিষয়গুলোকে কিন্তু প্রপারলি কিন্তু উপস্থাপন করা হয় না। আমার যেটা মনে হয় তাদেরকে বলা উচিত ছিল এই হলো ক্রাইটেরিয়াগুলো। এবং ছাত্রদেরকে আজকে তো সরকার সেটা মেনে নিয়েছে, আপনার কোর্টের রায় হয়েছে, পরিপত্র দিয়েছে। এখন যেন নর্মাল পরিবেশ পরিস্থিতি যেন বিরাজ করে, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অর্থনীতি যেন অবরুদ্ধ না হয়। আমাদের স্বপ্নের মেট্রো রেল, এখন সবচেয়ে বেশি যে বিষয়টা আমি বলতে চাই, মেট্রো রেল কারা চলাচল করে? আজকের উত্তরা থেকে আপনি মতিঝিল হাফ অ্যান আওয়ারে আপনি চলে যাচ্ছে। আমি আজকেও মনে হয় কয়েকটা টিভির নিউজে দেখলাম অনেক লোক তারা বলতেছে আমরা কষ্ট পাচ্ছি। এই যে মেট্রো রেলটাকে ধ্বংস করা হলো, এটা কার স্বার্থে? সেতু ভবন কার স্বার্থে? ছাত্রদের নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে জাতীয় স্থাপনাগুলো, এগুলো তো জনগণের টাকায় এই স্থাপনাগুলি কিন্তু করা হয়েছে। এই স্বপ্নের যেগুলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আপনি একটা লোক দ্রুত সে তার গন্তব্যে পৌঁছার জন্য এই ব্যবস্থাগুলি করা হয়েছে। আমাদের সেই জায়গাটায় নজর দিতে হবে, আমাদের দেশপ্রেম জাগ্রত করতে হবে। আমরা যতই বলি আপনার প্রত্যেকটা জায়গায় যদি আমরা রাজনীতিকভাবে প্রতিটা বিষয়কে আপনি নিয়ে আসি, সত্য কথাটা বলার মতো সাহস থাকতে হবে, সত্যকে তুলে ধরতে হবে, তাইলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আরেকটা স্কিলের কথা বলেছেন আপনি, দেখেন এই সৌরভ ভাই বলেছেন যেটা, না সরি তৌফিক ভাই বলেছেন, 2026 সালে আমাদের কিন্তু এভরিথিং বাট আর্মস, ইউরোপিয়ান ইউনিয়নের এই রুলসটা কিন্তু আর থাকবে না। তখন কিন্তু আমাদের
এক্সপোর্ট করা গুডসগুলো ওখানে কিন্তু ডিউটি দিয়েই প্রবেশ করতে হবে। তখন আমরা মারাত্মক একটা ইয়েতে পড়ে যাব, কম্পিটিশনে পড়ে যাব। সেই জায়গাটায় যদি আমাদেরকে টিকে থাকতে হয়, আমাদের শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে, আমাদের নিজেদের ইফিসিয়েন্সি বাড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ইন্টারনেট ইজ পার্ট অফ লাইফ। ইন্টারনেট ছাড়া আমাদের যেমন দুই বেলা রান্না করে ভাত খাইতে হয়, সেই রকম একটা বিষয় হলো এখন ইন্টারনেট। আপনি কোভিডের সময় দেখেন ঘরে ইন্টারনেট ছিল, যার কারণে আমরা জুমে যেভাবে হোক বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য কিন্তু সচল ছিল, করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে কারফিউতে আমরা একটা লেসন পেলাম যে ঘরে নাই ইন্টারনেট, বাইরে হলো কারফিউ, মানুষ বের হতে পারছে না। এইটাকে ভবিষ্যতে কোনো যদি এরকম কোনো ডিজাস্টার হয়, কিভাবে ইন্টারনেটটা চালু রাখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটাকে নজর দিতে হবে। জি, বুঝতে পেরেছি। তৌফিকুল ইসলাম খান, মানে অনেক বিষয় আসছে, আপনি এর আগে একটু বলছিলেন যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, মানে এই যেই অচল অবস্থা বা বিশৃঙ্খল পরিস্থিতি, মানে এর বিদেশি বিনিয়োগ এবং রেমিটেন্সে মানে এর কি ইম্প্যাক্ট হতে পারে, প্রেডিকশন কি আপনাদের? প্রেডিকশন তো সবাই তো বলছেন যে, তো একটা বড় বিষয় হলো যে আমাদের তো দেখেন বিনিয়োগ পরিস্থিতি এমনি খুব অনুকূলে ছিল না, এবং বেশ কয়েক বছর ধরে বিনিয়োগ পরিস্থিতি এক ধরনের একটা স্থবিরতা আছে, এটা আমরা জানি। অর্থনীতি গত 2-3 বছরে যে প্রকাশ হয়েছে এটার চাপগুলো, এটা তো এখন সর্বোচ্চ পর্যায়ে চলে। বিনিয়োগটা এমনিই এখন কঠিন ছিল, এখন তার ভেতরে বিদেশি বিনিয়োগটা আসার ক্ষেত্রে এটা তো একটা বড় প্রভাব পড়বে। যেই বিষয়টি আমরা দেখেন, আমরা স্পষ্ট করে বলা যে অন্য বিষয় তো আছে, বন্ধ হয়ে যাবে কিনা, এই হবে কিনা, এইটা আমরা রাষ্ট্রের বা আমার দেশের প্রতি আমাদের ভাবমূর্তিটা কেমন, এটা কেমনভাবে দেখা হয়, এটার উপরে আমার যেই ধরনের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি এইটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ হলো যে যারা এই প্রোডাক্টগুলো কিনে, আপনি জানেন এর আগে প্রচার হয়েছে যে বাংলাদেশের শ্রমিকরা যখন রানা প্লাজা এবং তাজরিনের মতো ঘটনা ঘটেছে, যে ওখানে ব্লাড স্টেইন দিয়ে আমি শ্রমিকের রক্তের বিনিময়ে কাপড় কিনছি কিনা, এবং এটা খুব বড় নেতিবাচক ছিল। এখন রাষ্ট্রের চেহারায় যেভাবে হয়েছে, প্রায় মানে প্রথম আলোর নিউজের অনুযায়ী 200-র বেশি মানুষ মারা গেছেন। আজকে আমি দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রায় 150-র মতন ওনারা মানুষ মারা গেছেন, এটার পেয়েছেন। এইটা খুব ভালোভাবে আমার যারা বায়ার আছেন বিদেশে এটা নেবেন না, কারণ এখানে একটা মোরাল কোড এখন গ্লোবালি আছে আপনি পণ্যের সোর্সিংয়ের ক্ষেত্রে। এইটার বিনিয়োগের ক্ষেত্রে এটা আমার রপ্তানির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে না পারি, এটাকে ইগনোর করলে এটা ভবিষ্যতে খারাপ হবে। এবং আমি যেটা দুইটা জিনিস একটু বলি, আমরা আলাপ করি না অর্থনীতির প্রভাব, বলছি যে সবার উপরে প্রভাব কিন্তু একই রকম না। আপনার এখানে যারা একেবারে নিম্নবিত্তের মানুষ আছেন, যারা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে আয় করেন, তাদের উপরে প্রভাব অনেক বেশি, এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার পর কমার পরেও আগের জায়গায় ফেরত যাওয়া কিন্তু কঠিন হয়, আমরা দেখেছি। এবং হয়তো ম্যানুফ্যাকচারিং খাতে ওনারা এক্সট্রা টাইম কাজ করে এখন হয়তো পুষিয়ে নিচ্ছেন, কিন্তু কিছু জায়গাতে এটার পোষাইতে পারবেন না। তো এই মানুষগুলার কিন্তু একটা কষ্টের ভিতরে পড়েছেন। আর একটা সুদূর প্রসারী প্রভাব আছে, এটা একটু আমি বলে যাই। এই পুরো পরিস্থিতির ভিতরে যদি আমাদের যে যুব সমাজ, এরা যদি ন্যায্যতা না পায়, তারা যদি মনে করে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ন্যায়ের কাঠামোর ভিতরে নাই, এইটা তাদেরকে মানসিকভাবে যেই ধরনের পর্যদস্ত করবে, তারা দেশ গড়ার ক্ষেত্রে, তাদের কর্মসংস্থানে নিজেদেরকে নিয়োজিত করার ক্ষেত্রে তাদের যেই আগ্রহটা, আকাঙ্ক্ষাটা, এইটা যদি কমে যায়, এর থেকে আমি মনে করি দীর্ঘমেয়াদে আর কোনো বড় নেতিবাচক প্রভাব হতে পারে না। কারণ হলো এই ধরনের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই তরুণ সমাজের ভূমিকাটা একটা বড় থাকবে, কারণ সামনের দিনে তারাই এটাকে নিয়ে যাবে। আর একটা জায়গায় যদি আমি একটা অলিম্পিয়াডে গোল্ড পাই, আমি যদি রোবোটিক্সে আমি উন্নতি করি, আমি 30 আন্ডার 30-র ভিতরে আমার 4-5জন বাংলাদেশি তরুণ থাকে, আমি একটা অ্যাওয়ার্ড পাই বিদেশে, আমার দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আমি যদি স্পোর্টসে ভালো করি, আমার দেশকে সবাই চেনে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তারা যদি এখন মনে করে যে আমি এই দেশ ছেড়ে আমার ভবিষ্যৎ নেই, আমার বাইরে চলে যেতে হবে, এই দেশ ন্যায় দিতে পারে না, বৈষম্য দূর করতে পারে না, এখানে যে কোনো একটা স্বাভাবিক সার্ভিস পাইতে গেলে আমাকে হয় আমার দুর্নীতির ভিতরে যেতে হবে, নাহলে আমার একটা কানেকশনের ভিতরে যেতে হবে, নাহলে এটা হবে না। আপনি একটা কোর্ট, মানে একটা পুলিশ কেস করতে গেলে আমার হয়রানির ভিতর দিয়ে যেতে হবে।
তাহলে তারা কিন্তু এইটার দীর্ঘমেয়াদী প্রভাবটা অনেক বড়, এবং এই দীর্ঘমেয়াদী প্রভাবটাকে আমার মনে হয় চিন্তার জায়গা রয়েছে। ফলে যুব সমাজ বাংলাদেশের গঠনের ক্ষেত্রে, বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে খুব বড় আকারে করেছেন। যেই গার্মেন্টস শিল্পর কথাও যদি বলেন, হ্যাঁ, এই গার্মেন্টস শিল্পের উদ্যোক্তারা 80-র দশকে সবাই তরুণ ছিলেন। এখন ওনাদের দাড়িটারি সাদা হয়েছে না, এখন ওনাদের বয়স্ক লাগে। 80-র দশকে বুড়ো মানুষ উদ্যোক্তা হয়ে কিন্তু এই তৈরি করেন নাই। আমাদের এখনও যারা আউটসোর্সিংয়ের কাজ করছেন, যারা সেই জায়গাটায় আইটি সার্ভিসের কাজ করছেন, তারা তরুণ। আমার দেশের যে একটা বিপুল সংখ্যক যে মানে বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি থেকে শুরু করে যে কাজটা সম্পূর্ণরূপে বন্ধ আছে। আমার উবার যারা চালাতেন বা পাঠাও যারা চালাতেন, তারা সম্পূর্ণরূপে বন্ধ আছে। তো এই তরুণ উদ্যোক্তাদের, তরুণ যারা সামনের দিনে আছেন, তাদেরকে দেশের প্রতি হতাশা যদি তৈরি হয়, জি, তাহলে এটার ক্ষতি আমরা কোনোভাবেই পুষিয়ে নিতে পারবো না। জি, আসলে আমাদের হাতে আর সময় নেই। আপনাদের তিনজনকেই ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।